প্রিয় দর্শক, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এসএসজি 50 মিনিটসের 500তম পর্বের সুবর্ণ এই আনন্দ আয়োজনে। প্রিয় দর্শক, বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল মোমিনিন মানিক। দর্শক, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, নিশ্চয়ই এক বাক্যে সবাই বলবেন যে সময়ই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সময়ের পিঠে চড়ে নানা বাঁক প্রতিবাক এবং অভিজ্ঞতার ঝুলি বাড়িয়ে আমরা পৌঁছে গেছি 500তম পর্বে। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে 499টি পর্ব। মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসিরউদ্দিন সাথীর একান্ত ইচ্ছায় আমরা এই পথ পাড়ি দিতে পেরেছি। এই সময়ের মধ্যে অনেক শোভানুধ্যায়ী দর্শক, শুভাকাঙ্ক্ষী আন্তরিকতা দেখিয়েছেন। যারা এই টকশোতে উপস্থিত হয়েছেন তারা প্রাণবন্ত আলোচনা করেছেন, যার কারণেই আমরা এত দূর আসতে পেরেছি। আবার স্পন্সর প্রতিষ্ঠান এসএসজি গ্রুপ আমাদের এই আলোচনার সঙ্গে, এই টকশোর সঙ্গে প্রায় 3টি বছর ধরে রয়েছেন, তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, এই আনন্দ আয়োজনে 500তম পর্বের এই মুহূর্তে আমরা মিলিত হয়েছি। একটা কেকও কাটবো এই আনন্দ আয়োজনকে ঘিরে। তার আগে উপস্থিত অতিথিদের আমি পরিচয় করে দিচ্ছি। রয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জনাব কাজী রিয়াজুল হক। এরপর রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আকম মোজাম্মেল হক। এবং রয়েছেন আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসিরউদ্দিন সাথী। এবং এই অনুষ্ঠানের স্পন্সর প্রতিষ্ঠান সুপারস্টার গ্রুপ এসএসজির সিএফও জনাব মোহাম্মদ শফিকুল আলম। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আলোচনার গভীরে যাব, আলোচনা করব গণমাধ্যমের বাস্তবতা নিয়ে। তার আগে কেকটিকে কাটতে চাই আমরা। মাননীয় চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসিরউদ্দিন সাথী প্রত্যেককে নিয়ে কেকটি কাটবেন। আমরা কেকটি কাটতে যাচ্ছি। স্যার, প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন এই অনুষ্ঠান হাঁটি হাঁটি পা পা করে সামনে এগিয়েছে। এখন 500তম পর্বের কেক কাটা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের চেয়ারম্যান জনাব নাসিরউদ্দিন সাথী, তিনি অতিথিদের নিয়ে কেকটি কাটছেন। চমৎকার এই কেক। কেক একটা প্রতীকী বিষয়, এর সঙ্গে মানুষের দোয়া এবং শুভকামনা জড়িয়ে থাকে। আমরা সেটি দেখতে পাচ্ছি। আমাদের মাননীয় চেয়ারম্যান অতিথিদের কেক খাইয়ে দিচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে একটা টকশো পরিচালনার জন্য অনেক কষ্ট পোহাতে হয়, অনেক কিছুর ব্যবস্থা করতে হয়। অতিথি যেমন এখানে আসেন, এর পেছনে অনেকেই থাকেন যারা অক্লান্ত পরিশ্রম করে যান, কিন্তু তাদেরকে আমরা স্ক্রিনে দেখতে পাই না। আজকে প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং প্রিয় দর্শক, আপনারা যারা সবসময় আমাদের সঙ্গে থাকেন তাদের প্রতিও অবিরল কৃতজ্ঞতা। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে জনাব কাজী রিয়াজুল হক, জনাব আসাদুজ্জামান মিয়া, জনাব আকম মোজাম্মেল হক, জনাব নাসিরউদ্দিন সাথী, তিনি এখন এসএসজি গ্রুপের সিএফওকে কেক খাইয়ে দিলেন। আমরা অনেক অনেক কৃতজ্ঞ এই অনুষ্ঠানের এই আনন্দ প্রহরে পদার্পণের জন্য। প্রিয় দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, তারপরে ফিরে এসে আপনাদের সঙ্গে কথা হবে বিস্তারিত। প্রিয় দর্শক, আবারও স্বাগত এসএসজি 50 মিনিটসের 500তম পর্বের সুবর্ণ প্রহরে। আমরা 5 জন সম্মানিত অতিথি পেয়েছি। আমরা তাদের কাছ থেকে গণমাধ্যম এবং তার বর্তমান বাস্তবতার কথা শুনব। প্রথমেই মাননীয় মন্ত্রী, আপনার কাছে জানতে চাই, আমরা টকশো করছি, প্রত্যেক চ্যানেলেই এখন টকশো হচ্ছে, টকশোতে নানা ধরনের আলোচনা হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে একটা অনুষ্ঠান 500তম পর্ব আজকে পার হচ্ছে। তার মানে মত প্রকাশের একটা স্বাধীনতা নিশ্চয়ই আছে বলেই এত দূর আসতে পেরেছে। এটা গণমাধ্যমের ইতিহাসে খুব বড় ধরনের পালক না হলেও একেবারে ছোট্ট নয়। আমাদের গণতান্ত্রিক পরিবেশ, সমতা, ন্যায্যতা যে এখনো বজায় আছে, এখনো যে কথা বলার পরিবেশ আছে, সেটার একটা নান্দনিক উদাহরণ এই অনুষ্ঠানটি ইতোমধ্যেই দেখিয়েছে। মাননীয় মন্ত্রী, আপনার কাছে জানতে চাইব যে অনেক সময় বলা হয় যে গণমাধ্যম কি সরকারের প্রতিদ্বন্দ্বী না সহযোগী? গণমাধ্যম কি শুধু সমালোচনাই করে নাকি সরকারের ভালো কাজে প্রশংসা করে? আপনি অনেক টকশোতে এসেছেন, আমাদের 50 মিনিটস আপনি কয়েকবার এসেছেন, আপনি কিভাবে দেখেন এইসব আলোচনা? ধন্যবাদ। গণমাধ্যম এককালে ছিল শুধু প্রিন্ট মিডিয়া, এখন ইলেকট্রনিক মিডিয়া
প্রিন্ট মিডিয়ার কে করে ছাড়িয়ে অনেক, বিশেষ করে অনলাইন পত্রিকাও আছে। কাজে এই গণমাধ্যমের প্রসার অনেক ব্যাপক, এবং গণমাধ্যমে সরকারের যেমন তীব্র সমালোচনা করে, আবার গণমাধ্যম এই দেশের মানুষের সমস্যার কথা নিরপেক্ষভাবে যখন তুলে ধরে, সেটা সরকারকে সহায়তা করে, সহায়ক ভূমিকা পালন করে। কারণ সরকার যখন বাস্তব অবস্থাটা জানতে পারে, তখন সঠিক সিদ্ধান্ত নিতে পারে। গণমাধ্যম সবসময় সেবা যেটা দিতে পারে যদি তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকে। কিন্তু আজকে এটা দুঃখজনক হলেও সত্য, অনেক গণমাধ্যমই তারা বিশেষ উদ্দেশ্যকে সামনে নিয়ে তাদের এই সুযোগগুলো, মিডিয়াগুলোকে কাজে লাগায়। আচ্ছা, কাজেই তারপরও আমরা বলবো যে বর্তমানে আমাদের দেশে, বাংলাদেশে গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করছে, আমার মনে হয় পৃথিবীর কোনো দেশেই এত অবাধ স্বাধীনতা ভোগ করে না। কারণ গণমাধ্যমের অনেক সময় একটা ভিত্তিহীন খবরও পৌঁছে অনেককে মানে একবারে মানে মেলাইন করা হয়। কিন্তু মাননীয় মন্ত্রী, তারপর এখন আমি বলবো অসংখ্য যে চ্যানেল, গণমাধ্যম নিঃসন্দেহে জাতির যে একটা পঞ্চম স্তম্ভ হিসেবে ধরে নেওয়া হয়, এটাই সঠিক বাস্তবতা। কিছু ত্রুটি বিচ্যুতি, আলোচনা সমালোচনা থাকতেই পারে। সর্বোপরি গণমাধ্যম রাষ্ট্র সঠিকভাবে পরিচালনায় অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে থাকে। মাননীয় মন্ত্রী, এখন তো অসংখ্য চ্যানেল, কোনো চ্যানেল যদি কোনো নিউজকে বিভ্রান্তিতে পরিণত করে, সেটা কি সম্ভব এই মুহূর্তে? কারণ কোনো না কোনো চ্যানেল সত্য খবর প্রকাশ করছেই। না, এটা সম্ভব। কারণ যখন আপনি এদের কাউন্টারটা দিলেন, আমি তো ওইটা শুনলাম না। আচ্ছা, আমি যে কথাটা আপনি প্রথম বললেন, সেটাই কিন্তু মানুষ ধরে নেয়। দুঃখিত। যেমন একটা খবর প্রচারিত হলো, এই প্রথম প্রচারিত হওয়ার পরে যে মানুষ যেটা মানে অবহিত হয় বা সে ধরে ধারণ করে, পরে যতই আরেকটা কাউন্টার সংবাদ আসুক, তার মাথার থেকে সেটা সহজে নড়ে না। কারণ এই প্রথম শোনাটাই এটাই তার মধ্যে বেশি প্রভাব বিস্তার করে ফেলে। পরে হয়তো সত্য উন্মোচিত হওয়ার সংবাদটা শোনার পরও তেমন ভাবে তাকে প্রভাবান্বিত সেই করে রেসটা না। থেকে যায়। তবে নিশ্চয়ই মানে যারা অসত্য সংবাদ পরিবেশন করে, তার বাইরে যদি এখন সত্যটাও যদি সাথে সাথে প্রকাশ না হয়, তাহলে তো মিথ্যাই টিকে থাকবে। মানে আপনার মিথ্যাটাই থেকে যাবে। এই খুব দুর্ভাগ্যজনক হলো সত্য, খুব অল্প কয়েকদিন আগে মাজহার ফরহাদ, অত্যমান খ্যাতিমান একজন বিচক্ষণ, খুব তীক্ষ্ণ যুক্তি বুদ্ধি রাখেন তিনি, টক শোর মধ্যে একজন, মানে আমি মনে করি খুবই জনপ্রিয় একজন জি, টক শোতে তার ভূমিকা বা তার যেমন আলোচনা আছে, সমালোচনা আছে, যেভাবে যেমন একটা সত্যকেও যদি তিনি মিথ্যা বলেন, সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার তার একটা বিশেষ আর্টও আছে। দেখেন, এই যে এক নাটক করতে গিয়ে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় পুলিশ বাহিনীকে, যে তারা সঠিক চিত্রটা যেভাবে তুলে ধরছে। প্রথমে যেভাবে গণমাধ্যমে, যে সরকার আমলে মানুষের কথা বলার অধিকার নেই, সে যেহেতু সবসময় একটু তীব্র বিরোধিতা করে থাকেন, অনেক সময় যুক্তিও থাকে, অনেক সময় কুযুক্তিও থাকে, তারপরেও যে সেটা সরকার সহ্য করতে না পেরে তাকে অপহরণ করে তার কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। আমি অনেকগুলো এদেশের পত্রিকাতেই সে কথাটা প্রথম দিন দেখেছিলাম। কিন্তু এখন ওই ক্যাচও করতে গিয়ে যে সাপ বের হয়ে আসছে, এই নাটক, এবং কেন এই নাটক, এই গুরু বাবার কী কর্মকাণ্ড, আমার তো এখন মনে হয় যে টক শোতে আর আসার মতো যদি সৌজন্যবোধ, মানে নিজের মানে আত্মমর্যাদাবোধ থাকে, তাহলে এখন আমার মনে হয় টেলিভিশনের সামনে আসা
ওনার জন্য নিজের বিবেকের কাছে হয়তো খুবই। মাননীয় মন্ত্রী, আমরা আরও শুনবো। এখন আমি ডিএমপি কমিশনার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, আপনার কাছে জানতে চাইবো যে অপরাধ দমনে গণমাধ্যম অনেক সময় অগ্রণী ভূমিকা পালন করে। প্রথমেই তারা কোনো ক্লু সামনে এনে হাজির করে, সেই ক্লু অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করে, সেই ক্লু ধরে ধরে এগোনো যায়। আবার অনেক সময় দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সফলতা বা এগিয়ে যাওয়ার অভিযান, বা এই মুহূর্তে যদি বলি যে বিভিন্ন অপরাধ দমনের ক্ষেত্রে তাদের যে সফলতা, প্রশংসনীয় সফলতা, সেক্ষেত্রে কিন্তু গণমাধ্যম সবসময় পাশে দাঁড়ায়। গণমাধ্যমকে কি আপনার কখনো মনে হয় যে এরা শত্রুপক্ষ, বা কখনো কি মনে হয় যে এরা অপরাধ দমনের অন্তরায় হয়ে দাঁড়ায়? ধন্যবাদ আপনাকে। কিছু ত্রুটি বিচ্যুতি বাদ দিলে ওভারঅল আমি যদি বলি তাহলে বলবো গণমাধ্যম সবসময় গণতন্ত্রের জন্যে, সুশাসনের জন্যে এবং সরকারি প্রশাসন যন্ত্রের জন্য সবসময় সহায়ক, ইতিবাচক। কারণ কোনো কোনো ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি আছে, সেটা হয়তো পরে বলবো, কিন্তু ওভারঅল আমি বলবো যে তারা আমাদের সহায়ক শক্তি। বিশেষ করে আমি আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, জননিরাপত্তা রক্ষার ক্ষেত্রে আমরা নিকট অতীতে আমরা যদি বলি তাহলে বলবো যে আমাদের এই সন্ত্রাস জঙ্গিবাদ দমন এবং অপরাধ, সামাজিক অপরাধের বিরুদ্ধে জনমত গঠনে আমাদের দেশে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া কিন্তু আমি বলবো অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রেখেছে নিকট অতীতে। বিশেষ করে হলিউড ডিজাইনে যে মর্মান্তিক হত্যাকাণ্ডের কথা আমরা সবাই জানি, তখন সবাই যখন শঙ্কিত ছিল দেশবাসী যে আমরা কি তাহলে আফগানিস্তানের মতো, পাকিস্তানের মতো, সিরিয়ার মতো জঙ্গি রাষ্ট্র হয়ে গেলাম কিনা, কিন্তু সেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা জাতি যখন অভূতপূর্ব এক নাগরিক ঐক্য গড়ে তোলে এই জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, তখন কিন্তু আমরা দেখেছি আমাদের গণমাধ্যমের অত্যন্ত ইতিবাচক এবং বলিষ্ঠ ভূমিকা। সেটা অবশ্যই আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। এবং আমি বলবো যে সমালোচনা থাকতে হবে, সমালোচনা না থাকলেই কিন্তু অটোক্রেটের জন্ম হয়। তা আমরা যখন কাজ করি তখন আমাদের ত্রুটি বিচ্যুতি কোনো কোনো ক্ষেত্রে হয়ে যায়, ইচ্ছায় অনিচ্ছায় হয়। সেক্ষেত্রে যখন গণমাধ্যম একটা জনমত তৈরি করে তখন আমরা কিন্তু কিছুটা চাপ অনুভব করি, এবং যেটা আমি বলবো ন্যায় বিচারের এবং জননিরাপত্তার জন্য অত্যন্ত সহায়ক। নিশ্চয়ই দু একটা ক্ষেত্রে এর উল্টা ঘটনা আমরা দেখতে পাই, সেটার বিভিন্ন কারণ রয়েছে এবং এটা নিয়ে অনেক বিতর্ক হতে পারে। সেটা আমি বলতে চাই যে আজকে আমার জানা মতে যে আমরা যে ইলেকট্রনিক মিডিয়াতে কথা বলছি, আমাদের প্রিয় টিভি, মাই টিভি, এরকম আরও 43টা ইলেকট্রনিক মিডিয়া আমাদের দেশে রয়েছে। অতএব জনমত এবং যার মত প্রকাশের সুযোগ, অবারিত সুযোগ কিন্তু বর্তমানে আমাদের দেশে বিরাজ করছে। সুযোগ ব্যবহার করে কেউ কেউ কোনো ক্ষেত্রে এটার আমরা ব্যত্যয় দেখেছি। যেমন স্যার ফরহাদ মাজারের কথা বললেন মাননীয় মন্ত্রী, জানেন যে এই মামলাটার তদন্ত করছি এবং এই ব্যাপারে আমরা অবস্থান সুস্পষ্ট করেছি। তিনি প্রথমেই একটা নাটক সাজালেন, বিজ্ঞ আদালতে 164 ধারা জবানবন্দি দিয়ে বললেন যে তাকে কিডন্যাপ করা হয়েছে। না, আমরা যখন তদন্তে গেলাম তখন আমাদের সিসিটিভি ফুটেজ, ভয়েস কল রেকর্ড এবং আদার টেকনোলজি যে এভিডেন্স কালেক্ট করলেন তাতে পরিষ্কার এটা দেখা গেল যে তিনি যা বলেছেন আদৌ সত্য না। এই বিষয়টা ছিল রীতিমতো একটা সাজানো নাটক। সেটি সরকারকে বিপাকে ফেলা বা ধূম্র জাল তৈরি করা বা অন্য কোনো উদ্দেশ্যে একটি জল ঘোলা করার মতো অবস্থা, এরকম ঘটনা কিন্তু আমরা মাঝে মাঝে দেখি। সংবাদপত্রের স্বাধীনতা সেটা আমরা নির্দ্বিধায় বলতে পারি, এটা বিতর্কের বিষয় না, এটা সর্বজন স্বীকৃত প্রেক্ষাপটে। কিন্তু সংবাদ কর্মীর স্বাধীনতা আছে কিনা সেটা কিন্তু আলাদা একটা বিষয়, সেটা নিয়ে আমার ভিন্ন মত রয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন বিভিন্ন অভিযানগুলো করি জীবনের ঝুঁকি নিয়ে, আপনি জানেন যে হলিউড ডিজাইনে আই এম ওয়ান অফ দ্য সার্ভাইভার, অল্পের জন্যে, ইঞ্চির জন্যে আমরা কিন্তু আল্লাহর ইচ্ছায় জীবনে বেঁচে গেছি। তখন আমরা দেখি যে বিভিন্ন সময় যে এই যে রিয়েল টাইম ট্রান্সমিশনে অনেক ক্ষেত্রে একটা প্রতিযোগিতা, হোড়াহুড়ি পাড়াপাড়ি শুরু হয়ে যায়। তো আমি মনে করি যে আমাদের ইলেকট্রনিক মিডিয়ার এই ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে একটা সেলফ সেন্সরশিপ, একটা দায়িত্বশীল সাংবাদিকতা, এইটা আমাদের গড়ে তুলতে হবে। কারণ আমরা যে পর্যায়ে গিয়েছি, আমরা যদি সুশাসনের জন্য এটাকে সহায়ক করতে চাই তাহলে এই যে
আমাদের যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেইগুলো আমাদের কাটিয়ে উঠতে, বাট নিশ্চয়ই। ওভারঅল বলবো অবশ্যই গণমাধ্যম আমাদের সুশাসনের জন্য সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। অনেক ক্ষেত্রে বলবো ন্যায় বিচার ক্ষেত্রে তারা অনেকটা ক্ষেত্রে আমি বলবো প্রেশার গ্রুপের কাজ করে, যেটাকে আমি অত্যন্ত ইতিবাচক হিসাবে বিবেচনা করি। যেটা জনমত তৈরি করে। আমরা আপনার কাছে আরও শুনবো জনাব কাজী রিয়াজুল হক। আমরা দেখি যে আপনারা বিভিন্ন সময়ে সোচ্চার থাকেন মানবাধিকার লঙ্ঘন হলেই, এবং অনেক বিষয়ে পুলিশের দুর্বলতাকে তুলে ধরার চেষ্টা করেন, এবং বিভিন্ন জায়গায় যেখানেই মানবাধিকার লঙ্ঘন হয়, বা জনাব আসাদুজ্জামান মিয়া বললেন যে সামাজিক অপরাধ যেগুলো হচ্ছে এগুলোর ক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণমাধ্যমও বেশ চমৎকার ভূমিকা পালন করে। এক্ষেত্রে আমরা জাতীয় মানবাধিকার কমিশনকেও সবসময় দেখি যে আপনারা পাশে দাঁড়ান নির্যাতিত, নিপীড়িত, ভুক্তভোগী মানুষদের। অনেক সময় আপনারা অভিযোগের আঙুলও তুলেন আইনশৃঙ্খলা বাহিনীর দিকে, হয়তো দু একজনের জন্য এই অভিযোগটা আসে। এটা নিশ্চয়ই জনাব আসাদুজ্জামান মিয়াও জানেন যে হয়তো দু একজন ভুল করেন, তার দায়ভার পুরো বাহিনীকে নিতে হয়। সাংবাদিকদের ক্ষেত্রেও কিন্তু তাই। একজন সাংবাদিক যদি অপকর্ম করেন, তার দায়ভার কিন্তু পুরো সাংবাদিক সমাজ নেবে না কখনো। তো এই যে আপনারা প্রতিবাদে সোচ্চার হন, সেখানে আপনারা গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী এগুলোকে কিভাবে কাছে পান কি? ধন্যবাদ। প্রথমে বলতে হবে যে গণমাধ্যম, আজকের বিষয়বস্তু গণমাধ্যম ও বাস্তবতা। তো গণমাধ্যম যে আমাদের দেশে একটা আকর্ষণীয় বিষয়, সবার ভালো লাগার বিষয় হয়েছে, তার প্রধান প্রমাণ হচ্ছে যে আপনাদের আজকের এই অনুষ্ঠানে যে 500তম পর্ব, 15 মিনিটসের 500তম পর্ব আমরা সম্পন্ন করতে পেরেছি। মানে দীর্ঘ সময় ধরে মানুষ এই অনুষ্ঠানটা দেখে আসছে বলে আপনারা চালিয়ে যাচ্ছেন। তো এর মাঝে বোঝা যায় যে সংবাদপত্রের মাধ্যমে বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে সমস্ত মেসেজ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেটা মানুষের কাছে আকর্ষণীয় হচ্ছে আর কি। এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, গণমাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিষয় আসে। তো যেটা একটু আগে পুলিশ কমিশনার সাহেব বলেছেন, এটা অত্যন্ত সঠিক যে গণমাধ্যম একটা পজিটিভ রোল প্লে করে যাচ্ছে উইথ ফিউ এক্সেপশনস। তো সেটা হয়তো হতে পারে, তবে আমরা এক্সেপশনটাকে খুব বেশি গুরুত্ব দেবো না, গুরুত্ব দেবো গণমাধ্যম যে পজিটিভ রোল, কনস্ট্রাকটিভ রোলটা প্লে করেছে। গণমাধ্যমের কাজই হচ্ছে সরকারের দোষ ত্রুটিগুলো মানুষের কাছে তুলে ধরা। গণমাধ্যম কি পজিটিভ দিক বলবে না? না, সেগুলো তুলে ধরা, সেই তুলে ধরার সাথে তারা কিছু রিকমেন্ডেশনও করতে পারে, সেটা তারা করে যাচ্ছে আর কি গণমাধ্যম। তা আমরা যেটা বললেন যে হ্যাঁ, পুলিশের ব্যাপারে যে কথা বললেন, হ্যাঁ, পুলিশের ব্যাপারে পুলিশ হচ্ছে ফার্স্ট রেসপন্ডার। কোনো ধরনের অপরাধ করলে পুলিশ হচ্ছে রাষ্ট্রের রক্ষক। রাষ্ট্র তার দায়িত্ব রয়েছে এদেশের প্রত্যেকটা মানুষকে নিশ্চয়তা দেবে, এবং নিশ্চয়তা কার মাধ্যমে দেবে? স্টেট মেশিন আছে তার মাধ্যমে দেবে, গভর্নমেন্ট এজেন্সিগুলো তার মাধ্যমে দেবে, এবং সবচেয়ে বড় দায়িত্বটা এখানে যারা পালন করে সেটা হচ্ছে পুলিশ বিভাগ। এটা পৃথিবীর সব দেশেই করে। তো সেই কারণে পুলিশ বিভাগের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি থাকে। যখন সেই প্রত্যাশাটা পূর্ণ হয় না, হয়তো টপ লেভেলে থেকে হচ্ছে, বাট গ্রাসরুট পুলিশ তো প্রত্যেকটা লেভেলেই হ্যান্ডেল করেছে, এবং পার্টিকুলারলি পুলিশ বেশি হ্যান্ডেল করে গ্রাসরুট লেভেলে। তা আমরা যখন গ্রাসরুট লেভেলে দেখি যখন পুলিশের অনেক বিজয় আছে, সেটা অনেক ভালো ভালো কাজ রয়েছে, জঙ্গি দমনে আমরা কাজ করি, পুলিশের ইতিহাসটাই তো তাই। 1971 সাল থেকে যদি আপনি ধরেন, 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় প্রথম অ্যাটাক তো পুলিশের উপরে হয়েছিল, পুলিশই প্রথম রেজিস্ট করেছিল। তার পরবর্তীকালে পুলিশের উপর আক্রমণ হয়েছে, পুলিশ রেজিস্ট করেছে, অনেক পুলিশ সেদিন শহীদও হয়েছিল। তো পুলিশের অতীত কিন্তু অত্যন্ত গর্বের। পুলিশ ওয়াজ দ্য ফার্স্ট টার্গেট। সো সেই ক্ষেত্রে পুলিশের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপর আমাদের সম্প্রতিকালে যে ঘটনাগুলো ঘটেছে, হলি আর্টিজান থেকে শুরু করে, শোলাকিয়া থেকে শুরু করে, এই আপনার কল্যাণপুর থেকে শুরু করে অনেকগুলো অভিযানে পুলিশ অত্যন্ত সফলতার সাথে এগুলোকে করে মানুষের মধ্যে যে একটা হতাশার জন্ম নিচ্ছিল যে আমরা তো বোধহয় জঙ্গির রাজত্বে চলে আসলাম কিনা, একটা ললেসনেসের ভিতরে চলে আসলাম কিনা, সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পেরেছি। বাট অ্যাট দ্য সেম টাইম দিস ইজ অলসো রাইট, থানায় গেলে মামলা নেওয়া হচ্ছে না। আচ্ছা, যারা দরিদ্র মানুষ, অসহায় মানুষ, যে ভিকটিম, সে তার বক্তব্য রাখতে পারছে না। বক্তব্য সেখানে তার সাথে কার সম্পর্ক হচ্ছে? থানার অফিসারদের সাথে কার সম্পর্ক হচ্ছে? সম্পর্ক হচ্ছে যে লোকটা পারপেট্রেটর, তার সাথে সম্পর্ক হচ্ছে। এই যে একটা কনসেপশন মানুষের মধ্যে এসে গেছে, এটা সংবাদ মাধ্যমের মাধ্যমে আসুক, যেভাবে আসুক, এই কনসেপশন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ পুলিশের কাছে আমাদের অনেক প্রত্যাশা। আমরা আশা করব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তদারকির মাধ্যমে সেই প্রত্যাশাটা ফিরিয়ে এনে মানুষকে মনে করে আমার একটা আশ্রয়স্থল আছে, যেখানে গেলে আমি অন্তত নিরাপত্তা
হীনতায় ভুগবো না, আমি নিরাপদে থাকতে আমরা পারবো। আপনার কাছে আরো সুনির্দিষ্টভাবে কিছু বিষয় জানতে চাইবো। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসিরুদ্দিন সাথী তার ঐকান্তিক চেষ্টায় এই টেলিভিশন যেমন এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনি এই টকশো যেদিন থেকে এই টিভির যাত্রা শুরু হয়েছে তার খানিকটা পরেই এই টকশোরও যাত্রা শুরু হয়েছে। আজকে আমি মাননীয় চেয়ারম্যানের কাছে জানতে চাইবো যে গণমাধ্যম একটা ইতিবাচক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে এগুচ্ছে। গণমাধ্যম বিনির্মাণের কথা বলছে, উন্নয়নের কথা বলছে, অগ্রগতির কথা বলছে, আর যে কথাগুলো বলছে সেটা অবশ্যই সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা। আপনি একটি অনুষ্ঠানের, এই চ্যানেলের ৫০০তম পর্বের এই অনুষ্ঠানে আয়োজনে এসে আপনি কি উপলব্ধি করেন? ধন্যবাদ। আজকে 50 মিনিটসের 500তম পর্ব উপলক্ষে আমি আমার যারা মুরব্বী আছেন রাষ্ট্রের, সবাই অনেক মুরব্বী, আমাদের মানবাধিকার চেয়ারম্যান, আমাদের ডিএমপি কমিশনার, ডিএমপি কমিশনার সাহেব, মন্ত্রী, আমাদের মন্ত্রী মহোদয়, তারপরে আমাদের স্পন্সর যে আছেন, জি। যে এতদিন আমাদের স্পন্সর করেছেন, উপস্থিত আছেন, আর সবচেয়ে বড় বিষয় যে কষ্ট করেছেন এই অনুষ্ঠানটা নিয়ে মানিক সাহেব। তো সবাই কষ্ট করেছে, হ্যাঁ, অন্তরালেও তারপরে অনেক মানে আছেন। টেলিভিশনের পিছনে যারা আছেন, মানে আমাদের এই অনুষ্ঠানের পিছনে যারা কষ্ট করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে মূলত টেলিভিশন স্যাটেলাইট চ্যানেলের মূল বিষয়টা হচ্ছে কি, আমরা রাষ্ট্রযন্ত্রের যেই ভালো দিকগুলো বা খারাপ দিকগুলো, এই দিকগুলোকে সাধারণ মানুষের কাছে, গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের কাজ, এবং গঠনমূলক সমালোচনা করা এবং গঠনমূলক কাজ করা, এবং সরকারি কোনো কাজে যদি ভুল ত্রুটি হয় বা সরকার যদি কোনো কাজে ভুল ত্রুটি করেন, সেই জিনিসগুলো যেমন গ্রামের মানুষকে এবং মানে শহর থেকে গ্রামের মানুষকে পৌঁছে দেওয়া, এর পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কাজগুলোকেও গ্রামের মানুষের কাছে, শহর থেকে গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আসলে আমাদের কাজ। আমাদের কাজ যুদ্ধ নয়, আমাদের কাজ শান্তির। কারণ আমরা যেই জিনিসগুলো দেখি, বহির্বিশ্বে যেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে বা যেই উন্নয়নশীল কাজগুলো হচ্ছে, সেই কাজগুলোকে আমরা তথ্য শক্তি দিয়ে কাছে এনে সেটাকে আমরা বিকশিত করছি, সবার মাঝে ছড়িয়ে দিচ্ছি। আজ নিশ্চয়ই। আইন শৃঙ্খলা বাহিনী বলেন, আমাদের প্রত্যেকটা সেক্টর বলেন, আজকে বাংলাদেশের পরিস্থিতি কোথায় গিয়েছে। এভাবে এই সরকার যেভাবে গণমাধ্যমকে যেভাবে মুক্ত করে দিয়েছেন, আপনি দেখেন প্রত্যেকটা সেক্টরে গণমাধ্যমকে মুক্ত করে দিয়ে এক ধরনের শক্তি তারা মানে সরকার সঞ্চয় করেছেন, যে তোমরা দেখো, সমালোচনা করো এবং সবাইকে জানো। সেই ইচ্ছা করলে তার অফিসারদেরকে বা তার রাষ্ট্রযন্ত্রের মানুষদেরকে কিন্তু কোনো আলোচনা করলে সেভ করতে পারতেন, কিন্তু সেটা সে করেননি। কতগুলো টেলিভিশন, কতগুলো পত্রিকা, কতগুলো গণমাধ্যমকে সে অবারিত সুযোগ হ্যাঁ, দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী সুযোগ দিয়েছেন। তো যার জন্য আমি বলবো যে আমাদের যেটা উচিত, আমাদের টিআরপি রেট না বাড়িয়ে, মানে কোনো একটি খারাপ নিউজকে যথেষ্ট পরিমাণ Highlight করা যা উচিত। দরকার নেই সেটাকে হাইলাইট না করে ভালো দিকগুলোকে যদি জনসম্মুখে যদি দেখানো যায়, তাহলে সেইটাই হবে আমাদের সার্থকতা। যেমন আজকে আপনি দেখেন, মানে পুলিশের যদি কোনো একটা পুলিশ যদি একটু কোনো সামান্য কিছু একটু ভুল ত্রুটি করেন, সেটা বিশাল নিউজ, হেডলাইন, ব্রেকিং নিউজ। কিন্তু হাজার হাজার পুলিশ জীবন দিয়েছেন, হাজার হাজার আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব জীবন দিচ্ছেন, দিনরাত আর্মিরা, পরিশ্রম করছে। বিডিআররা জীবন দিচ্ছেন। সেই জীবন কাহিনী কিন্তু আমরা ধরছি না। আজ এই জিনিসগুলো আমাদের মানে তুলে ধরতে হবে। আমাদের নেগেটিভ নিউজ দিয়ে টিআরপি বাড়িয়ে আমাদের লাভ নাই। মাই টিভি একটা জনপ্রিয় চ্যানেল, হ্যাঁ, তারা এই নিউজটা দেখাইলো, মানে আতঙ্কিত করে নিউজ দেখানোর কোনো মানে নেই, আতঙ্কিত করে টক শো দেখানোর কোনো মানে নেই। আমরা চাই বিনোদনে উন্নয়ন, টক শো আমরা আনন্দের সাথে আলাপ আলোচনা করে আমরা এখানে বসে মানে সাধারণ মানুষকে আমরা সান্ত্বনা দেব, ভালোবাসবো, এবং দেশ যেই নেতৃত্বে চলছেন, আমি আসলে একজন নিরপেক্ষ মানুষ, রাজনীতি বুঝি না, রাজ্যের নীতিও বুঝি না, খুব সাধারণভাবেই বলছি,
অনেক দূরে এগিয়ে গেছেন বাংলাদেশ, এবং আমাদের দেশের এই বলিষ্ঠ কর্মকর্তারা যারা আছেন এই দেশ পরিচালনা করছেন তারাও যোগ্য এবং যোগ্য সম্পন্ন। অবশ্যই, এবং গণমাধ্যমও একটা নিয়ামক শক্তি হিসেবে কাজ করছে এই এগিয়ে যাওয়ার জন্য। আমরা জনাব মোহাম্মদ শফিকুল হক আপনার কথা শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসি। প্রিয় দর্শক, থাকুন এই আনন্দ প্রহরের সঙ্গে। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি এসএসজি 50 মিনিটসের 500তম পর্বের এই আনন্দ আয়োজনে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যে আছে মাটির কাছাকাছি তার লাগি কান পেতে আছি। মাই টিভিও ঠিক তেমনি। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে গ্রামগঞ্জে বিপুল শ্রোতাদের মন কেড়ে নিয়েছে মাই টিভি। ছোট্ট একটা গ্রাম, হয়তো সেখানে বিদ্যুৎ পৌঁছেছে সবেমাত্র। সবুজ ধানক্ষেত পেরিয়েই সেই গ্রামে যদি পৌঁছে যান, গ্রামের আশেপাশে ছোট্ট ছোট্ট দোকান, সেখানে চোখ বোলালেই দেখা যায় যে মাই টিভি, মাই টিভি। এই চিত্র কিন্তু অবিশ্বাস্যভাবে দিনকে দিন বেড়ে যাচ্ছে। এটা মাই টিভির জন্যে অনেক গর্বের বিষয়। আজকের এই টকশো এতদূর এসেছে, এর জন্যে অনেক শ্রম দিতে হয়েছে। প্রথমেই অনুষ্ঠান বিভাগ এই অনুষ্ঠানটিকে বৃত্ত থেকে বিন্দুতে, বিন্দু থেকে বৃত্ততে নিয়ে যাওয়ার জন্যে নিরন্তর পরিশ্রম করেছে। এর পেছনে ক্যামেরা বিভাগ, এর পেছনে লাইটসে যারা কাজ করেছেন তারা যেমন আছেন, আবার বার্তা বিভাগ, এর পেছনে প্রত্যেকটি বিভাগ অসংখ্য কর্মী কাজ করেছে। আমরা শুধু স্ক্রিন দেখে বিবেচনা করলে হবে না যে এই গুটি কয়েক লোকই হয়তো এই অনুষ্ঠানটি করছে, আসলে কিন্তু তা না। এরপর স্পন্সর রয়েছে এই অনুষ্ঠানের, যারা আমাদেরকে জ্বালানি দিচ্ছেন, যাদের কারণে এই অনুষ্ঠানটিকে এগিয়ে নেওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, আজকে খুব ফোন নিতে পারছি না, আপনাদের কথা শুনতে পারছি না, তবুও কথা দিচ্ছি যে আপনাদের ফোন নেব, আপনাদের সঙ্গে আমরা যুক্ত হব। এখন আমরা কথা বলবো এসএসজি গ্রুপ, যে গ্রুপটি 3 বছর ধরে এই 50 মিনিটসকে সহায়তা করছেন। তারা পাশে দাঁড়িয়েছেন এই মানবিক আলোচনার, এই খোলা মত প্রকাশের জন্যে। আপনারা আমাদের সাথে আছেন। জনাব শফিকুল আলম, আপনার কাছে জানতে চাই, আপনারা কিন্তু ভিন্ন মাত্রিকভাবে চ্যানেলের অনুষ্ঠানগুলো দেখেন। মাই টিভি যেমন শহরে নগরে প্রচলিত, ঠিক তেমনি গ্রামগঞ্জে ছড়িয়ে গেছে ব্যাপক আকারে। আপনারা মাই টিভির এই অনুষ্ঠানকে কিভাবে দেখেন এবং মাই টিভির তৎপরতাকে কিভাবে দেখেন? থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ এবং মাই টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আপনি যে কোশ্চেনটা করেছেন সেটা সম্পর্কে বলার আগে একটু আমি বলতে চাই, আজকের যে বিষয়টা আমাদের গণমাধ্যমের যে বাস্তবতা প্রসঙ্গে বলতে গেলে, আজকে মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার 46 বছর শেষ করে আমরা 47 চলছে। তো এই সময়তে আপনি দেখা যাবে যে প্রথম প্রায় মোর দ্যান 20 ইয়ার্স এই সময় কিন্তু মিডিয়া ছিল খুব লিমিটেড। স্পেশালি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পর থেকে বিটিভি, বাংলাদেশ রেডিও থেকে শুরু করে এরকম গভর্নমেন্ট নিয়ন্ত্রিত বা গভর্নমেন্ট ওন মিডিয়া ছিল। লাস্ট প্রায় আপনার মোর দ্যান 25 ইয়ার্সে যে এই মিডিয়াগুলো আসছে, এই মিডিয়া কিন্তু জনগণের প্রতিচ্ছবি হিসেবেই এসেছে, জনগণের মতকেই কিন্তু প্রকাশ করছে এবং সরকারের অনেকাংশে সহায়ক হিসেবেই কাজ করছে। তো সেই অর্থে যে মাই টিভির যে আজকে আপনার যে উদ্যোগ, আপনারা যে প্রোগ্রামটা করছেন, আমি এই প্রোগ্রামটা প্রায়শই দেখি। আচ্ছা। এবং আমি সুযোগ পেলেই প্রোগ্রামটা দেখি। এটার কারণ এই নয় যে আমরা এটা স্পন্সর, এটা একটা অন্যতম কারণ, বাট মূল কারণ হচ্ছে আপনার এই অনুষ্ঠানের যে প্রচ্ছন্ন একটা ব্যবস্থাপনা। এখানে যারা গেস্ট হিসেবে আসেন, অনেক নলেজেবল লোকজন আসেন, অনেক ইনফরমেটিভ হয় প্রোগ্রামটা। তো সেই ধারাবাহিকতায় এসএসজি অ্যাজ এ গ্রুপ আমরা চাই যে আপনাদের সাথে 3 বছর কেন, আমরা লম্বা সময় ধরে থাকতে চাই। এজন্যই থাকতে চাই যে স্যাররা বলছিলেন যে মাই টিভি অনেকটা মানুষের প্রতিচ্ছবি। ধরেন ঢাকা শহর এখন 2 কোটি জনসংখ্যা, বাট তারপরও যদি বলি সারা বাংলাদেশ, যেটা আবহমান বাংলা, যেখানে একদম একদম আমরা কি বলি তৃণমূল, সেই সব জায়গায় কিন্তু আজকে মাই টিভির যে অবস্থান, সেই জায়গায় যেমনি অনেক লোক এই টিভি দেখছেন, তেমনিভাবে আজকে যদি আমরা সম্পৃক্ত হই, ভালো নিউজ, ভালো কথা, পজিটিভ ইনফরমেশন, এগুলো কিন্তু টিভি চ্যানেলের মাধ্যমে আমাদের আসবে। তো সেই ধারাবাহিকতায় এসএসজি যেমনি আপনাদের সাথে ছিল, ইনশাআল্লাহ আমি আশা করি। এবং আপনাদের স্লোগান হচ্ছে ফিউচার ইজ ব্রাইট, মাই টিভির স্লোগান হচ্ছে সৃষ্টিতে বিস্ময়। এর মধ্যে কিন্তু প্রচ্ছন্নভাবে একটা মিল আছে। রাইট। তো আপনাদের এই যে সহযোগিতা অব্যাহতভাবে করছেন, শুধু মাই টিভি না, আরো অন্যান্য গণমাধ্যমেও আপনারা স্পন্সর করছেন, তো আপনারা কি কি ধরনের অনুষ্ঠানকে অগ্রাধিকার দেন? এটা কি মানবিক, সামাজিক না রাজনৈতিক
কোন ধরনের বিষয়টিকে আপনার ফোকাস দিয়ে দেশ গড়ার কাজে অংশ নেন? আমরা অবভিয়াসলি মানবিক সামাজিক দুই ক্ষেত্রেই বেশি এমফাসিস দিই। এর সঙ্গে আমাদের একটা আমাদের গ্রুপের একটা অন্যতম উদ্দেশ্য, আপনি দেখেছেন আমাদের ট্যাগলাইন হচ্ছে ফিউচার ইজ ব্রাইট। সো নতুন প্রজন্ম, তাদেরকে তৈরি করার জন্য, তাদেরকে রাইট পথে রাখার জন্য যেসব প্রোগ্রামগুলো হয়ে থাকে, নতুন প্রজন্মকে আপনার দেশের কথা, জাতির কথা, স্বাধীনতার কথা, এই ধরনের ইনফরমেশনগুলো যে ধরনের প্রোগ্রামগুলোতে বেশি আসে, আমি বলতে চাচ্ছি যে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মকে সঠিক পথে যারা আনার জন্য যেসব ইনফরমেশন এবং সামাজিক মানবিক প্রোগ্রামগুলো থাকে, সেগুলোর সাথে আমরা মূলত থাকার চেষ্টা করি। এর সঙ্গে রাজনৈতিক প্রোগ্রাম, কিন্তু আমরা রাজনীতির বাইরে না, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং সবাই কিন্তু রাজনীতি সচেতন হতে হয়। এই রাজনৈতিক সচেতনার জন্যও কিন্তু অনেকে টকশোর বিভিন্ন রকম সমালোচনা করে, বাট আমি বলবো, আজকে স্যার বলছিলেন যে 43টা টিভি চ্যানেল, অবভিয়াসলি এটা থাকার বেনিফিটটা কি? আজকে যদি একটা বা দুইটা টিভি চ্যানেল হতো, তাহলে দেখা যায় আমরা একটা খুব মডার্ন থিওরি জানি যে একটা কথা যদি 10 জনই মিথ্যা কথা বলে, তখন কিন্তু মিথ্যা এস্টাবলিশ হয়ে যায়। সো লিমিটেড যদি মনোপলি বা অলিগোপলি থাকতো, তাহলে কিন্তু এখানে মনোপলি করার এখন সুযোগ নেই। এখন মিডিয়া যেমন ব্যাপকভাবে আছে, ফলে দেখা যাচ্ছে কেউ কোনো কারণে আমি বলবো না সংবাদকর্মী বা টেলিভিশন চ্যানেল ইন্টেনশনালি কোনো খারাপ নিউজ করছে। অনেক সময় আজকে এতগুলো মিডিয়া, আমাদের তো আজকে 90 দেশ মাত্র, ধরেন আমি বললাম যে 46-47 বছর আমাদের বয়স, আমাদের দেশের বয়স, আর এই গণ মিডিয়ার যে ব্যাপকতা, সেটা কিন্তু লাস্ট 15 ইয়ার্স। তো এখানে কিন্তু লোকবল তৈরির ব্যাপার আছে, এখানে কিন্তু প্রফেশনালিজম আস্তে আস্তে গ্রো করছে। সো এটাকে সময় দিতে হবে, এবং এই সময় দিতে পারলে আমরা দেখব, এবং আমরা অলওয়েজ বলি যে একটা গ্লাসে হাফ পানি আছে নাকি হাফ খালি, এটা দৃষ্টিভঙ্গি আমাদের উপর ডিপেন্ড করে। সো আজকে যেভাবে আপনার গণমাধ্যম আমাদেরকে সাহায্য করছে, আমাদের পুলিশ বাহিনীর কথা আসছে, দেখেন অনেক নেগেটিভ নিউজ আসে, আবার একটা পজিটিভ নিউজ আমরা কয়েকদিন আগে দেখলাম যে একজন পুলিশ অফিসারের তৎপরতায়, কুমিল্লার যে ঘটনাটা, কনস্ট্রাকটিভ একটা তৎপরতায় কতগুলো যাত্রীর, সাধারণ মানুষের জীবন বেঁচে গেল। এবং এইটা যেভাবে মিডিয়া হাইলাইট করেছে, আই এম রিয়েলি ফিল যে পজিটিভ নিউজ যত আমরা প্রচার করব, পজিটিভিটি যত ছড়িয়ে দিব, তত কিন্তু মানুষ পজিটিভ হবে, ইকোনমি গ্রো করবে, কান্ট্রি আগে যাবে, আমি বিশ্বাস করি। এবং গণমাধ্যমের উপর যে একটা সিল আছে যে শুধু নেগেটিভ প্রচার করে, তা কিন্তু না। কুমিল্লার ঘটনাটাই কিন্তু আমরা প্রত্যেক গণমাধ্যম খুব চমৎকার ভূমিকা পালন করেছি, ওই কনস্টেবলের কথা তুলে ধরা হয়েছে। জি, যে মহিলাকে পুলিশ পার করে দিচ্ছে, বৃদ্ধ ভদ্রলোককে, তারপর তার জুতা পরে গেছে রিক্সায় উঠানোর পর, সে জুতাটাও পায়ে লাগাই দিচ্ছে। নিশ্চয়ই মানে আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাইবো যে এখন এই সময়ে অনেকে বলেন যে অসহিষ্ণু সময়, মানে দুটো রাজনৈতিক দল বা বড় রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে পরস্পরের কথা নেই, কুশলাদি বিনিময় নেই। সেই মুহূর্তে একটা টকশো কিন্তু সবাইকে এক করে দিচ্ছে, মিলন মেলা ঘটাচ্ছে। আপনি বিভিন্ন টকশোতে যান, নিয়মিতভাবেই যান, সেখানে আপনার বিরোধী পক্ষের লোকজনের সঙ্গেও কথা বলেন, কেমন লাগে আপনার কাছে? খুবই, মানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি যে তারা একতরফা যে কথাগুলো বলে যাচ্ছে, বা আমরাও যদি কোনো কিছু একতরফা বলি, তখন মানুষ বুঝতে পারে কার কথার যুক্তি কীরকম। দুইজনের কথা যখন এক সমানে শুনে, দুইজনের যুক্তি যখন মানুষ শুনতে পায়, তখন মানুষের যে একটা আল্লাহ তাআলা যে একটা বিবেক দিয়েছেন এবং বুঝার যে ক্ষমতা দিয়েছেন, সে তখন বিচার করতে পারেন যে কার কথাটা কতটুকু সত্য বা গ্রহণযোগ্য। কাজে এই যে সামনাসামনি উভয়ের কথা শোনার একই সাথে যে সুযোগ, এটা আমি মনে করি এটা মানে রাজনৈতিক স্বচ্ছতা এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং জনমত সৃষ্টিতে খুব সহায়ক ভূমিকা করে। নিশ্চয়ই। আর এই অসহিষ্ণু সময়ের কথা বলছেন না, সেটা আমরা বিশ্বাস করি না। আমরা সবসময় বিশ্বাস করে আসছি যে দেশের সর্বোচ্চ যেটা দলিল, মালিকানার দলিল, এটা হলো আমাদের দেশের সংবিধান। আমরা সংবিধানের প্রতি আনুগত্য থাকি, আর কোনো সমস্যা থাকে। সংবিধান তৈরির সময় কোনো দলের জন্য করা হয় নাই, নিশ্চয়ই এটা করা হয়েছে সারা জাতির জন্য। কারণ এই সংবিধানের নিয়ে আমিও বিরোধী দলও ছিলাম। আজকে কোনো সরকার তো চিরস্থায়ী সরকার না, কে জনগণ যাকে ইচ্ছা তখন তাকে ক্ষমতা আনবে, কিন্তু সংবিধান হচ্ছে এরা ভারসাম্য রক্ষা করে, সারা জাতির জন্য দিক নির্দেশনা করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যেটা 75 সালের পরে ঘটেছিল। যাই হোক, সেই দিকে আমি যাচ্ছি না।
আমরা আবার সেই ৭২-এর সংবিধানে ফিরে আসছি, যে আমাদের যেটা মূল স্ট্রাকচার, সুতরাং আপনি বলছেন যে সংবিধানের স্বাধীনতার যে মাধ্যমেই মূল সবকিছু চেতনা নির্ধারিত সেখানে হবে। আমরা, তাই সাংবিধানিকভাবে সমস্ত যে কোনো বিতর্কের ফয়সলা হতে পারে। জি। আমরা তাই মনে করি, যারা মনে করে যে না নিজস্ব তাদের কারো ব্যক্তিগত চিন্তায় বা কোনো দলের ব্যক্তিগত চিন্তায় রাষ্ট্রীয় নির্বাচন, এটা হচ্ছে সর্বোচ্চ বিচার ব্যবস্থা। জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, তারা বিচার দিবে, রায় দিবে কারা দেশ পরিচালনা করবে। কাজে সেখানে সাংবিধানিক পন্থায় সারা দুনিয়ার মধ্যে সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে নির্বাচন হয়, আমাদের দেশের সংবিধানও সেই একই পন্থা রেখেছে। তো সেখানে একটা অন্তর্বর্তীকালীন কাজ তারা করবে, সরকার থাকবে, কিন্তু সরকারের দৈনন্দিন রুটিন ওয়ার্ক শুধু করবে অন্তর্বর্তীকালীন সময়ে। আমাদের সংবিধানে সেটা লেখা জি। আছে। এবং আমরা সেখানে- এটাই প্রত্যাশা করি হ্যাঁ, যে সমস্ত সংবিধানকে দেশেই তো ঘিরেই হচ্ছে। সব এবং আলোচনা, হয়ে সব তো সমালোচনা হোক। কংগ্রেস ক্ষমতায় ছিল, কংগ্রেসের অধীনে মনমোহন সিং এর অধীনে, সোনিয়া গান্ধীর অধীনে নির্বাচন হলো, এই মোদি সাহেব চলে আসলেন ব্রুট মেজরিটি নিয়ে। তারপরে যে কোনো দেশে আপনি দেখেন না, আপনার আমেরিকার নির্বাচনে অন্য দল চলে আসলো, হিলারি ক্লিন্টনের দল ক্ষমতা ছিল। এটা তো আসতেছে গণতান্ত্রিক দেশে, সর্বদেশেই। এখন এমনকি ইংল্যান্ড, জি। তারা যে গণতন্ত্রের পাদপীঠ হিসেবে তাকে মনে করা হয়, তার প্রধানমন্ত্রীও মাত্র 2 বছরের মাথায়, 3 বছর তার হাতে থাকতে সে একটা ইন্টেরিয়াম ইলেকশন দিয়ে দিল, মধ্যবর্তীকালীন নির্বাচন দিয়ে দিল। মানে তারাও সংবিধানকে প্রাধান্য দিয়ে প্রাধান্য দিয়ে এগোচ্ছে। এটা আমি, আছে। স্যার, তাদের সংবিধানে ডিএমপি কমিশনের কাছে যাব। যে বিধান আছে, সেই বিধানটাকে এবং নির্বাচন পরিচালনা করার সর্বময় ক্ষমতা দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। সেখানে সরকারের কোনো রকম কোনো ভূমিকা নেই, সরকার সহায়ক ভূমিকাই, যেটা কথা বলে ওনারা সহায়ক ভূমিকাই শুধু সরকার কাজ করে। কারণ তখন এই পুলিশ বলেন, প্রশাসন বলেন, সব নির্বাচন কমিশনের অধীনে থাকে। জি, নিশ্চয়ই। এবং কাজেই সেখানে নির্বাচন কমিশনার হচ্ছে নির্বাচনকালীন, তারা মানে দায়িত্ব, জি। নির্বাচন পরিচালনার সমস্ত দায়িত্ব যা যা করণীয়, তারা পুলিশ নিয়োগ করতে পারে, মিলিটারি নিয়োগ করতে পারে, আরও কাউকে নিয়োগ করতে গেলে করতে পারে। সেই সংবিধানে তাদের সেই ক্ষমতা দেওয়া আছে। এই প্রসঙ্গে আমি ডিএমপি কমিশনার জনাব আসাদুজ্জামান মিয়া আপনার কাছে জানতে চাইবো যে এই নগরীতে আগের চেয়ে তুলনামূলকভাবে অপরাধ কমেছে, সেটা নানা কারণে। এখানে গণমাধ্যমের একটা ভূমিকা থাকতে পারে, কারণ যেখানে একজন সাংবাদিক যান সেখানে কিন্তু অপরাধ প্রবণতা বা অপরাধীরা কিছুটা হলেও ভয় পান আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি, যে এই খবরটা প্রচার হয়ে যেতে পারে। আমরা দেখছি যে বড় বড় অপারেশনে আপনাদের গণমাধ্যম সবসময় পাশে থেকেছে। এবং কিছুদিন আগের ঘটনা, ঈদের সময়ের ঘটনা, ওই কনস্টেবলের যে সাহসিকতার ভূমিকা আমরা কিন্তু তুলে ধরেছি। আপনার কোনো সাজেশন আছে গণমাধ্যমের প্রতি? ধন্যবাদ। আসলে আমি আগেই বলেছি, গঠনমূলক সমালোচনাকে আমরা সবসময় কিন্তু উৎসাহিত করি, প্রশংসা করি, এবং এটার প্রয়োজন আছে। কারণ আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী, বিভিন্ন কারণে দায়িত্ব পালনে আমাদের নানাবিধ সমস্যা কিন্তু আমাদের ফেস করতে হয়। বাট আমার অভিজ্ঞতা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই গণমাধ্যমের ইতিবাচক পদক্ষেপ এবং জনমত গঠন প্রক্রিয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠা, জননিরাপত্তা রক্ষার ক্ষেত্রে, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু সহায়ক ভূমিকা পালন করে থাকে, এবং আমার অভিজ্ঞতা খুবই ভালো। আমি 2 বছর 7 মাস কমিশনের দায়িত্বে রয়েছি। এই সময় আমি বলবো যে গণমাধ্যমের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, এবং আমরা সবসময় ভালো কাজে তাদের সহযোগিতা পাচ্ছি। এবং হলুদ সাংবাদিকতা বলে যে কথাটি আছে, আমি বলবো এটা এখন নাই বললেই চলে। আমি একটা উদাহরণ দেবো। আপনি জানেন যে এই ঢাকা শহরের যানজট হচ্ছে প্রধান সমস্যা। কিছুদিন আগেও বিভিন্ন স্টিকার লাগিয়ে ট্রাফিক রুল ভায়োলেশন করা, উল্টা পথে গাড়ি চালানো, ওভারটেকিং করা, সিট বেল্ট না বাঁধা, বিকন লাইট হর্ন বিকটভাবে বাজানো, বিভিন্নভাবে ট্রাফিক রুল ভায়োলেশন হতো। আমরা এই গণমাধ্যমের কর্মীদের সহযোগিতা নিয়ে আমরা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছি, অ্যান্ড 80% ট্রাফিক রুল ভায়োলেশন ঢাকা শহরে কিন্তু
বন্ধ এবং হয়েছে। অবৈধভাবে স্টিকার লাগানোর Right. প্রবণতা কমে গেছে। অনেক কমে গেছে এবং আমরা একটা শৃঙ্খলা ফিরে এনেছি, একটা মেসেজ দিতে পেরেছি যে না, দেশের আইনকে সবাইকে শ্রদ্ধা করতে হবে। দেখুন, আমরা শুধু পুলিশ না, আমরা এদেশের সন্তান, এদেশের নাগরিক। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশটাকে পেয়েছি, লাল সবুজের এই বাংলাদেশ, এই পতাকাকে আমরা ভালোবাসি। আমাদের শতটা প্রতিবন্ধকতা আছে, অন্তরা আছে, সীমাবদ্ধতা আছে, এর বাইরেও আমরা কিন্তু কাজ করেছি। আপনি দেখুন, এই যে ঈদ গেল, রোজা গেল, একটা সিঙ্গেল ছিনতাই হয়নি, খুন হয়নি, আইন শৃঙ্খলা ঘটনা হয়নি। এটি আমি বলবো না যে শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটি ক্রেডিট, সবার এই সহযোগিতা, ক্রেডিট আইন শৃঙ্খলা সবার। বাহিনী আজকে অনুঘটকের ভূমিকা সন্ত্রাস পালন দমনে করেছে। যে আমাদের যে সাফল্য এসেছে, নিশ্চয়ই। এই ক্রেডিট এদেশের প্রত্যেকটা নাগরিকের এবং প্রত্যেকটা জনগণ। আপনি জানেন যে হলি আর্টিজানে আমাদের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা জীবন দিয়েছে এবং শোলাকিয়াতে আমাদের দুজন কনস্টেবল জীবন না দিলে স্ট্যাম্পেড হয়ে শয়ে শয়ে লোক কিন্তু মারা যেত। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা 2013 সালে দেখেন এই মতিঝিলের শাপলা চত্বরের ঘটনা আমরা জানি, 2014 সালে 2015 সালে আন্দোলনের নামে যে বোমা সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস, যে নৈরাজ্য, জি। সেটা কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। সেখানেও কিন্তু আমাদের অনেক সদস্য জীবন দিয়েছে, যেটা আমাদের মাই টিভির চেয়ারম্যান সাহেব বললেন। এটি বাস্তব যে সেখানেও কিন্তু আমরা জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমরা এবং গণমাধ্যম কিন্তু জনতা কথাগুলো রক্ষা বলে। করেছি। আপনাদের কর্মীরা যে নিহত হয়েছে আমরা বলি, হলি আর্টিজানের ঘটনায় দুজন নিহত হয়েছে, আমরা স্পেশাল রিপোর্ট করেছি। কিন্তু এজন্য আমি আপনার মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই, কারণ সবাইকে মিলেই কিন্তু আমাদের এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। জি। দেখুন, আমরা এই যে জীবনকে স্যাক্রিফাইসকে তুচ্ছ করে আমরা করেছি এবং আপনার মাধ্যমে আজকে আমি সাধারণ নাগরিকদের, বিশেষ করে সম্মানিত মহানগরবাসীকে একটা মেসেজ দিতে চাই যে সেটি জননিরাপত্তা রক্ষায় আমরা সব ধরনের ত্যাগ স্বীকারের প্রস্তুত। অবশ্যই যেটি আমরা আমাদের মানবাধিকার কমিশন আপনাদেরকে চেয়ারম্যান স্যার পাশে একটা কথা, চাই। মানবাধিকার কমিশন চেয়ারম্যান স্যার একটা কথা বলেছেন, আমি এটা একমত, যে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে এখনো কিছুটা পার্থক্য রয়েছে। তবে ডে বাই ডে এই প্রত্যাশার কাছাকাছি যাওয়ার আমরা চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি আমাদের পারসেপচুয়াল চেঞ্জের, আমরা চেষ্টা করছি আমাদের সেবার মানের পরিবর্তন, আমরা চেষ্টা করছি আমাদের প্রাইমারি সার্ভিস প্রোভাইডার থানার সেবার মানটা নিশ্চয়ই উন্নতি করার আমি জন্য। একটু কাজী রিয়াজুল হক আপনার কাছে জানতে চাইবো যে এখন যে মানবাধিকারের পরিস্থিতি চলছে বা আপনাদের অবস্থান, একেবারে সংক্ষেপে বলতে হবে, আমার হাতে আর 2 মিনিট আছে, আপনি 1 মিনিট পাবেন। কি অবস্থা এবং আপনাদের কমিশনের ভূমিকা কি আরো জোরালো হবে কিনা? না, কমিশনের ভূমিকা তো সবসময় জোরালোই আছে। কথাটা হচ্ছে যে গণমাধ্যম কিভাবে সহযোগিতা করতে পারে? গণমাধ্যম আমাদেরকে প্রচণ্ডভাবে সহায়তা করছে। গণমাধ্যম অনেক কনস্ট্রাকটিভ নিউজ করছে। গণমাধ্যম ঘটনাগুলো সামনে তুলে নিয়ে এসছে এবং যেখানে যেখানে ত্রুটি আছে সেগুলো তারা দেখিয়ে দিচ্ছে এবং সেগুলো নিয়ে আমরা সরকারের কাছে তুলে ধরছি। এবং আমরা দেখেছি যে ইতিমধ্যে আমরা যতগুলো বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে তো বেশি আসে, কারণ তাদের সাথে মানবাধিকারের প্রশ্নটা বেশি জড়িত। দে আর দ্য মেইন অ্যাক্টর হিয়ার টু প্রোটেক্ট হিউম্যান রাইটস। সো আমরা যতগুলো দিয়েছি আমরা দেখেছি মোটামুটি আমরা ভালো রেসপন্স পাচ্ছি। সবগুলো না পেলেও জি। আমরা তাদেরকে তদন্ত করতে বলছি, আমাদেরকে জানাতে বলছি, তারা এগুলো করে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে বলা যাবে সারা বিশ্বে যে অস্থিরতা, সেই তুলনায় বাংলাদেশের অবস্থা অতটা খারাপ না, যার জন্য হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের সাথে আমি একমত হতে পারিনি, জি। যেটা আমি পরিষ্কারভাবে বলেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার শফিকুল আলম, আপনি যদি কিছু বলেন। দেখুন, আপনি একটা কোশ্চেন করেছিলেন যে এসএসজি আমরা প্রায় 2 যুগ যাবত বাংলাদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করছি বিভিন্নভাবে, এমপ্লয়মেন্ট জেনারেশন থেকে শুরু করে আমাদের গভর্নমেন্টের ট্যাক্স ভ্যাটের সহায়তার মাধ্যমে বিভিন্নভাবেই গভর্নমেন্টের সঙ্গে কাজ করছি। ভালো কাজের সঙ্গে মিডিয়া, শুধু মাই টিভি না, যে কোনো পজিটিভ কাজ, যে কোনো ভালো কাজের সঙ্গে সুপারস্টার গ্রুপ এসএসজি থাকবে, কারণ আমাদের অলওয়েজ আমাদের ফোকাস হচ্ছে ফিউচার, এবং ফিউচার ফোকাস একটা কোম্পানিকে আমরা 100 বছর যদি দেখতে চাই, তাহলে অবভিয়াসলি আমি বলবো যে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা যেভাবে কনস্ট্রাকটিভ ভূমিকা রাখছি আমাদের অর্থনীতিতে, আমাদের সামাজিক জীবনে, আমরা এটা কন্টিনিউ করতে চাই। নিশ্চয়ই আপনারা মাই টিভির 50 মিনিটসের পাশেও থাকবেন। জি। জনাব নাসিরউদ্দিন সাথী, আপনার কাছে জানতে চাইবো এবং শেষ বক্তব্য জানতে চাইবো যে এই যে পথ চলা, এই পথ চলাকে আপনি আরো কিভাবে এগিয়ে নেবেন, সংক্ষেপে বলতে হবে। আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে মূলত বাংলাদেশের মানুষ, আমার প্রিয় মানুষ, আমাদের প্রিয় নাগরিক, দেশে এবং বিদেশে যারা আছেন, এরা যদি মনে করেন যে টকশোর মাধ্যমে, এই আলোচনার মাধ্যমে একটি উন্নয়নশীল
দেশ গড়া যায়, আমি সেই পক্ষই নেব। তাদের আলোচনা, তাদের সমালোচনা আমরা তুলে ধরব দেশ থেকে দেশান্তরে, এবং তারা জানতে পারবে কিভাবে দেশ চলছে, কিভাবে উন্নয়নশীল কাজগুলো হচ্ছে, কিভাবে আমরা সমালোচনা করছি, কিভাবে আমরা মানে উন্নয়নশীল জায়গা থেকে দেশকে স্বনির্ভর করে বিশ্বের বুকে মাথা তুলে নেব, মানে মাথা উঁচু করে দাঁড়াবো, সেই প্রত্যাশা আমি রাখি। এবং এই টক শো শুধু টক শোই না, এটি একটা আলোচনা এবং এইটি একটি মীমাংসার জায়গা, একটি সুন্দরের জায়গা। যেখানে সুন্দর থাকবে সেখানে অবশ্যই। আর একটি কথা আমি বলতে চাই, আজকে আমরা অবাধভাবে যেই মিডিয়ায়, আমরা যে ইলেকট্রনিক্স মিডিয়ায় বা প্রিন্টিং মিডিয়ায় আমরা কাজ করছি, আমি মনে করি যে সরকারের উচিত জি। আমাদের এই মিডিয়ার উপরে একটি কমিশন তৈরি করা, যে আমরা কোনো ভুল পথে যাচ্ছি কিনা। নীতিমেলা আছে, সব কিছু আছে, তাতে আমরা খুশি, বাট এর পরেও একটি কমিশন বসানো উচিত যা পৃথিবীর সমস্ত দেশে আছে। আমি আজকে এই আমাদের এই মুরব্বীরা আছেন, এদের সামনেই এই সরকারের কাছে দাবি করছি যে মিডিয়ার উপরে, বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এদের উপরে একটি কমিশন বসানো হোক, যাতে আমরাও সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ জনাব কাজী রিয়াজুল হক, অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, অসংখ্য ধন্যবাদ জনাব আকম মুজাম্মেল হক, জনাব নাসিরউদ্দিন সাথী, জনাব শফিকুল আলম। প্রত্যেককেই ধন্যবাদ। খুব চমৎকার করে আমাদের এই 500তম পর্বটিকে রঙিন করে রাখলেন, ইতিহাসে আরেকটা পালক যোগ করলেন। প্রিয় দর্শক, মাই টিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসিরউদ্দিন সাথী সবসময় একটি কথা বলেন, মাই টিভি ইজ এ নট অনলি এ টিভি চ্যানেল, ইটস এ হেল্পিং হ্যান্ড। সত্যি আমরা মানুষের পাশে থাকছি সবসময়, শুধু শহরের মানুষ না, আমরা তৃণমূল, একেবারে গ্রাম পর্যায়ে যেখানে সুযোগ সুবিধা পৌঁছেনি সেখানেও আমরা মানুষের পাশে আছি, সবসময় আছি। এবং আজকের এই 500তম পর্বের মধ্য দিয়ে আপনাদের সহযোগিতার বিষয়টি আবারও কৃতজ্ঞতার সাথে স্মরণ করে শেষ করছি এই অনুষ্ঠান। আবারও দেখা হবে এসএসজি 50 মিনিটসে।